একজন অসহায় বাবার গল্প বলবো, যা হাজারো পরিবারের বাস্তবতা হতে পারে। কয়েকদিন আগে আমার চেম্বারে একজন বাবা তার 16 থেকে 17 বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছিলেন। মেয়েটির অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে, ASD। বাবার চোখে ছিল হতাশা, অপরাধবোধ বা অসহায়ত্ব। তিনি শুধু একটি কথাই বলেছিলেন আমাকে, স্যার, আমরা কি অনেক ভুল করে ফেলেছি? আমি তাকে শান্তভাবে পুরো গল্পটা বলতে বললাম। তিনি জানালেন, ছোটবেলায় তার মেয়ে কথা বলতে পারত, মানুষের সাথে হাসি মুখে মিশতে পারত, সামাজিক যোগাযোগও মোটামুটি ভালো ছিল। তাই ডক্টর ভেবেছিলেন তাকে নর্মাল স্কুলে দিলে সে নর্মাল বাচ্চাদের দেখে দেখে সে সুস্থ হয়ে যাবে। স্পেশাল স্কুলে দিলে স্পেশাল বাচ্চাদের থেকে সে অনেক খারাপ কিছু শিখে ফেলবে, তাহলে সেই স্পেশাল হয়ে যাবে। তাই পরিবার ভেবেছিল সবকিছু ঠিক হয়ে যাবে। তখন তাদের বলা হয়েছিল থেরাপির প্রয়োজন নেই, সাধারণ স্কুলে দেওয়া হোক, অন্য বাচ্চাদের সাথে থাকলে সে ঠিক হয়ে যাবে। পরিবার সেটাই বিশ্বাস করেছিলেন। কোনো অকুপেশনাল থেরাপি নয়, কোনো লাইফ স্কিল ট্রেনিং নয়, কোনো প্যারেন্টস ট্রেনিং না, কোনো হোম প্রোগ্রাম না, শুধু স্কুলে ভর্তি। কয়েক বছর কেটে গেল, কিন্তু বাস্তবতা ধীরে ধীরে তাদের সামনে চলে এলো। পড়াশোনার চাপ বাড়তে লাগলো মেয়েটার, সামাজিক চাহিদা বাড়তে লাগলো মেয়েটার। একসময় স্কুলও তাকে আর রাখতে পারলো না। আজ সেই মেয়েটার বয়স 16 কিংবা 17 বছর বয়স। সে এখন বাস্তবতায় এসে যেটা হলো, সে এখনো টয়লেট ব্যবহার পর নিজেকে ঠিকমতো পরিষ্কার করতে পারে না। তার নিজের জামাটা ঠিকমতো পরতে কষ্ট হয়। তার পার্সোনাল হাইজিনিক যে ব্যাপারগুলো আছে, একটা 16 বছরের একটা টিনেজ বা অ্যাডোলেসেন্স একটা মেয়ের, সেই জিনিসগুলো সে বুঝে না। সেলফ কেয়ারের অধিকাংশ কাজ মায়ের উপরে নির্ভরশীল। ঘরের সাধারণ দায়িত্ব সঠিকভাবে সে পালন করতে পারে না। বাবা বললেন, স্যার, যদি সময়টা ফিরে পেতাম। এই কথাটা শুনে আমার মনটা অস্থির হয়ে গেল। খুব কষ্ট হচ্ছিল কিভাবে তাকে সাহায্য করতে পারি। কারণ এটি শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের শত শত পরিবারের বাস্তবতা। একটি গুরুত্বপূর্ণ সত্য কথা, অনেক বাবা মাই কিন্তু এটা মনে করেন আমার সন্তানকে সাধারণ স্কুলে দিলেই অন্য বাচ্চাদের থেকে সবকিছু শিখে যাবে। দুঃখের বিষয়, অটিজম বা ডেভেলপমেন্টাল ডিলে আছে এমন শিশুরা অন্য শিশুদের কাছ থেকে অধিকাংশ সময় কিছু শিখে না। কারণ তাদের মস্তিষ্ক, তাদের তথ্য গ্রহণের ক্ষমতা, তাদের ব্রেনের বা মস্তিষ্কের যে ডেভেলপমেন্ট, পরিকল্পনা, সংগঠন, তাদের যে দক্ষতা, তাদের যে ইন্দ্রিয়, যা সেন্সরি সমস্যা, এগুলো অন্য ৮-১০টা সাধারণ বা স্বাভাবিক শিশুদের মতো না। তাদের সামাজিক যোগাযোগ, দৈনন্দিন কাজ শেখার ক্ষেত্রটা টোটালি ভিন্ন। যে দক্ষতা একটি সাধারণ শিশু স্বাভাবিকভাবেই শিখে ফেলে তার ইন্দ্রিয়গুলার ব্যবহার করে, বিশেষ এই যে শিশুরা যাদের অটিজম বা ADHD, ডাউন সিনড্রোম, ডেভেলপমেন্টাল ডিলে, সেরিব্রাল পলসি, শিশুদের অনেক সময় লেগে যায় ধাপে ধাপে। তবে সেটা সম্ভব হয় পরিকল্পিত থেরাপি প্রোগ্রামের মাধ্যমে এবং পরিকল্পিত শিক্ষার মাধ্যমে। এখানেই অকুপেশনাল থেরাপির ভূমিকা। একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমরা শুধুমাত্র হাতের ব্যায়াম বা শিশুদের জন্য খেলাধুলা করি না। অকুপেশনাল থেরাপির মূল উদ্দেশ্যই হলো একটা শিশুকে তার দৈনন্দিন জীবনে যতটা সম্ভব স্বাবলম্বী করে গড়ে তোলা। এক একটা শিশুর দক্ষতা এক এক রকম, তার ব্রেন ডেভেলপমেন্ট এক এক রকম, শারীরিক সামর্থ্য এক এক রকম। সে তার অকুপেশনাল থেরাপিস্টদের আমাদের মূল লক্ষ্যই হলো তার যে সামর্থ্যটাকে স্কিলফুল করে তাকে দৈনন্দিন জীবনে, যেমন নিজের কাপড়টা সে পরা, টয়লেটটা সঠিকভাবে ব্যবহার করতে শিখা, নিজেকে পরিষ্কার রাখা, তার দাঁত ব্রাশটা সুন্দরভাবে করা, কলমটা ধরে সুন্দরভাবে লিখতে শিখা, হ্যাঁ, জুতা পরা, তাদের স্কুল ব্যাগ গোছানো, এই যে যে বন্ধু বান্ধবের সাথে দলগত খেলাধুলা করা, সামাজিক যে দক্ষতাগুলো আছে, সালাম দেওয়া, হ্যান্ডশেক করা, এই যে তার ইমোশনটা প্রকাশ করা, অন্য বাচ্চাদের সাথে গ্রুপে খেলা, একটা খেলা গঠনমূলকভাবে খেলতে শিখা, তার যে ফাইন মোটর, তার যে গ্রস মোটর, যেমন হাঁটতে শেখা, একটা জায়গায় স্থির হয়ে বসা, আই কন্ট্যাক্ট করা, এই যে যে ব্যাপারগুলো, তার যে সেন্সরি যে সমস্যাগুলো আছে,
এই ব্যাপারগুলোই কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ স্কিলের একটা অংশ। শুধু একাডেমিক স্কিল কিন্তু এখানে যথেষ্ট নয়। আমরা প্রায়ই এই ভুলটি করি। আমরা ভাবি লেখাপড়া শিখলেই বুঝি জীবনটা সুন্দর হয়ে যাবে। কিন্তু নিজে টয়লেট ব্যবহার করতে পারছে না, নিজে গোসল করতে পারছে না, নিজের কাপড়টা পরতে পারছে না, যেখানে সেখানে জামা খুলে ফেলছে। নিজের হাইজিনিকটা মেইনটেইন করতে পারছে না। নিজের প্রয়োজনটা প্রকাশ করতে পারছে না। টাকা পয়সার হিসাব, টাইমিং, ক্যালেন্ডার, এই যে আজকে কি বার, বছর কত, এই যে টাকা পয়সার হিসাবটা, হ্যাঁ? শুধু কি একাডেমিক সার্টিফিকেটই একজন মানুষকে স্বাধীনভাবে, সক্ষমভাবে চলতে সাহায্য করবে? স্বাধীনভাবে বা স্বাধীন জীবন গড়ে ওঠে ফাংশনাল স্কিল বা লাইফ স্কিল ট্রেনিং এর উপরে, কোনো একাডেমিক দক্ষতার উপরে না। সেটার প্রমাণ কিন্তু আমরা। আমাদের জীবনে যারা একাডেমিক্যালি খুব স্কলার ছিল বন্ধু-বান্ধবরা, তাদের অবস্থান আজকে যে লাস্ট বেঞ্চে বসে সেই ছাত্রের অবস্থান আমরা চোখে দেখলে বুঝবো। যত দেরি তত কঠিন। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলা দরকার। ১৬, ১৭, ১৮, ২০, ৩০ বছর বয়সেও কিন্তু শেখা সম্ভব। একজন মুসলিম হিসাবে আমরা সেটা বিশ্বাস করি। প্রাপ্তবয়স্ক অবস্থায়ও শিশুর উন্নতিটা সম্ভব। কিন্তু যদি এই প্রশিক্ষণ ৩ বছর বয়সে, ২ বছর, ৫ বছর, ৬ বছর, ৭ বছর বা ৮ বছর বয়সে যদি শুরু করা যেত, তাহলে শেখার সুযোগটা, গতি এবং স্বাধীনতা এবং তার যে লাইফ স্কিল গুলাতে স্বাধীনভাবে এই যে স্কিলফুল হওয়া, ফুললি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, স্বনির্ভর হওয়া অনেকটাই সহজ হয়ে যেত। মস্তিষ্কের এই যে মস্তিষ্কটা আছে আমাদের, শেখার ক্ষমতা বা নিউরাল প্লাস্টিসিটি শৈশবে বিশেষভাবে সক্রিয় থাকে। তাই আমি সবসময় বলে থাকি আর্লি ইন্টারভেনশন। অনেকে এটা বুঝেন না। আর্লি ইন্টারভেনশন বলতে তারা কিছু প্রি স্কুল বা প্রাইমারি স্কুলকে মনে করে, যেখানকার শিক্ষকরা জানেই না যে এই শিশুদের সাথে কিভাবে ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতে হবে। আমার মাস্টার্স ডিগ্রি পাশ করলাম, চাকরি পাচ্ছি না, একটা প্রি স্কুল খুলে বসে গেলাম, বাচ্চাদের লেখাপড়া শুরু করে দিলাম। এই দক্ষতা দিয়ে হবে? উন্নত বিশ্বের দিকে তাকান। একটা স্কুল খুলতে গেলে তার দক্ষতা লাগবে, তার আর্লি চাইল্ডহুড এডুকেশনের উপর তার লেখাপড়া করতে হবে, সার্টিফিকেশন থাকতে হবে। এই ছাড়া আপনি জানেন কিভাবে একটা শিশুর প্রয়োজনটা কি, বোঝার চেষ্টা করতে হবে। এবং অনেক দেরি হয়ে গেছে এটা কখনোই ভাববেন না। সঠিক লক্ষ্য এবং ধারাবাহিক অনুশীলন করলে, পরিবার বা থেরাপিস্টরা যদি এখনো সঠিকভাবে প্রচেষ্টা করেন, তাহলে অনেক কিছুই সম্ভব। অটিজমের চিকিৎসা শুধুমাত্র ওষুধে না, অটিজমের ব্যবস্থাপনাই হলো ব্যবস্থাপনাই হলো একটা অভিভাবককে বা ওই পরিবারকে অটিজম সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে প্রথম। তাকে অবশ্যই প্যারেন্টস ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে জানতে হবে আমার শিশুর সমস্যাটা কি। অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি প্রয়োজন বোধে, বিহেভিয়ার বা কাউন্সেলিং সার্ভিস বা সাইকোলজিক্যাল থেরাপি আমাদের দেশে যেটা আছে, হ্যাঁ? স্পিচ থেরাপি, এই সার্ভিসগুলা, স্পেশাল নিডস এডুকেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। বাস্তব জীবনে প্রতিদিনের দক্ষতা অনুশীলন করার দরকার। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, আপনার সন্তান যদি কোনোভাবে ডায়াগনোসিস হয়ে থাকে অটিজম বা ADHD, ডেভেলপমেন্টাল ডিলে, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, লার্নিং ডিসেবিলিটি, যে কোনো ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়, তাহলে অবশ্যই শুধু রিপোর্ট হাতে রেখে অপেক্ষা করবেন না। শুধু স্কুলে ভর্তি করিয়ে দায়িত্ব শেষ হয়ে গেছে এমনটা ভাববেন না। প্রশ্ন করুন, আমার সন্তান কি নিজের জীবন নিজে পরিচালনা করতে শিখবে বা আদৌ শিখেছে? কারণ একদিন আমার বাবা-মা কিন্তু আমরা কিন্তু থাকবো না। সেদিন আমাদের সন্তানের সবচেয়ে বড় সম্পদ হবে তার নিজের শেখা জীবন দক্ষতা। আমার শেষ কথা হলো, আমি কোনো পরিবারকে কিন্তু দোষ দিচ্ছি না। দয়া করে আমার এই ভিডিওটা দেখে কেউ আমাকে খারাপভাবে বা ভুলভাবে বুঝবেন না। কারণ অধিকাংশ বাবা-মাই সন্তানের জন্য সর্বোত্তমটি চেষ্টা করতে চান। সমস্যা হলো অনেক সময় সঠিক তথ্যের অভাবে, জ্ঞানের অভাবে, সঠিক গাইডলাইনের অভাবে আমরা আমাদের সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না। দেরি হয়ে যায়। তাই আজকের এই গল্পটি শেয়ার করার উদ্দেশ্য হলো কাউকে দোষ দেওয়া নয়। বরং এটি যেন কোনো পরিবারের এই যে ১৬ বছরের একটা বাচ্চা আজকে ১৬ বছরের একটা মেয়ে অ্যাডাল্ট হতে চলেছে। সে তার নিজের টয়লেটের পরে পরিষ্কারটা করতে পারে না। এটা কতটা কষ্ট একটা বাবা-মার জন্য। বুকটা ফেটে যায়। আমার নিজেরও সন্তান আছে। হ্যাঁ? আমার সন্তানগুলা ছোট, ছোট। তাতেই আমাদের পরিষ্কার করতে কষ্ট হয়। আর এত বড় একটা সন্তানের কিভাবে এটা সম্ভব? আজ থেকে শুরু করুন, চিন্তা করুন কোনটা বেশি আগে প্রায়োরিটি দিবেন। একটি ছোট পদক্ষেপই কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সবচেয়ে বড় অর্জন কিন্তু লেখাপড়া না।
আর সবচেয়ে বড় অর্জন হলো দৈনন্দিন জীবনে স্বাবলম্বিতা অর্জন করা, স্বাভাবিকভাবে জীবনযাপন করা। ভালো থাকবেন। আমি মোহাম্মদ নাজমুল হাসান, সার্টিফাইড পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।